হাই এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায়। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। এটা আমি উপরেই লিখে রাখছি। তো আমি অধ্যায়গুলো পড়ানোর সময় চেষ্টা করব যে বইতে যে ধারাবাহিকভাবে টপিকগুলো দেওয়া আছে ওই ধারাবাহিকতা মেনটেন করে পড়ানো। কারণ তাহলে তোমরা আমার ভিডিওটা দেখার পরে যখন তোমরা বই খুলে দেখবা ইজিলি বুঝতে পারবা যে কোন টপিকের পরে কোন টপিক আসছে। আমার পড়ানোর ধারাবাহিকতা আর বইয়ের ধারাবাহিকতা যখন সেম হবে তখন তুমি ইজিলি দুইটা বিষয়ের মধ্যে রিলেট করতে পারবা। দ্যাটস ওয়াই আমি অন্য কোনো সিস্টেমে না পড়াই বইয়ের যে ধারাবাহিকতা আছে ওই ধারাবাহিকতায় পড়ানোর চেষ্টা করতেছি। যাই হোক আমরা ভিডিও যাই হোক আমরা কথা না বাড়াই ভিডিওটা শুরু করি। কিন্তু আগেই বলে রাখি যে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা, তাহলেই বুঝতে পারবা যে এখানে কি পড়ানো হচ্ছে আর তুমি কি বুঝতেছো, দিন শেষে তোমার কতটুকু উপকার হচ্ছে। আসো আমরা পড়াতে যাই। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি, পদার্থের গঠন। আমরা এর আগের অধ্যায়ে শিখে রাখছি যে পদার্থ জিনিসটা কি, যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, যেটা জায়গা দখল করে, এগুলোই তো নরমালি পদার্থের বৈশিষ্ট্য, তাই না? এখন কথা হলো পদার্থটা কিভাবে গঠন করা হয়। একটা সময় মনে করা হতো কি সকল পদার্থ কোনো না কোনো ভাবে তোমার পানি, মাটি, বায়ু আর আগুনের সমন্বয়ে গঠিত। প্রতিটা পদার্থ, তুমি লোহা দেখো, তারপরে তামা দেখো, যাই দেখো না কেন, সব পদার্থই কোনো না কোনো ভাবে এই চারটা দিয়ে আসে, এগুলা থেকে সৃষ্টি, এগুলাই হচ্ছে মৌলিক। কিন্তু তার পরবর্তীতে বিজ্ঞানী ডেমোক্রিটাস এসে বলতেছে যে না, আমরা যে এতদিন যাবত কথাগুলো বলছিলাম যে প্রতিটা পদার্থ কোনো না কোনো ভাবে এইগুলা দ্বারা গঠিত, এটা কিন্তু ঠিক না। প্রতিটা পদার্থেরই আলাদাভাবে একক আছে, এদেরকে ভাঙলে আলাদা আলাদা পদার্থ পাওয়া যায়। সবগুলো কিন্তু এগুলা দ্বারা গঠিত না। এই যে গঠিত না, এই যে অবিভাজ্য আলাদা আলাদা কণা পাওয়া যায়, এটার নাম তিনি দিচ্ছেন কি, এটার নাম দিচ্ছেন অ্যাটম। কিন্তু তিনি যে এই কথাটা বলছে এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ তিনি করতে পারেন নাই। এখন বিজ্ঞান কি, বিজ্ঞান প্রমাণ বুঝে, মুখের কথা তো আর বিজ্ঞান বিশ্বাস করে না, তারা প্রমাণে বিশ্বাসী। আর অনেক কিছু তুমি বলতে পারো যে ভাইয়া অনেক কিছু তো তত্ত্ব দিছে, হ্যাঁ ওই তত্ত্বগুলা কোনো না কোনো ভাবে প্রমাণ করছে, বিভিন্ন ভাবে বলছে, হ্যাঁ একাধিক যুক্তি দিয়ে এটা প্রমাণ করছে যে আসলে জিনিসটা এক্সিস্ট করে। কিন্তু ডেমোক্রিটাস কিছুই করতে পারে না, দ্যাটস ওয়াই ওনার ওই রিসার্চটা ওই পর্যন্তই ছিল। তারপরে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন, কে নামগুলো মনে রাখবা, বিজ্ঞানী জন ডাল্টন কত সালে, 1803 সালে তিনি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করে প্রমাণ করছে যে না, পদার্থের আসলেই এই যে ক্ষুদ্রতম অবিভাজ্য একক পাওয়া যায়, এটার নাম তিনি দেন পরমাণু। আর এটার নামকরণ করা হয়, এটার নাম তিনি পরবর্তীতে অ্যাটম দেন। নামকরণ করা হয় কিভাবে, ওই যে ডেমোক্রিটাস এটার নাম দিচ্ছেন কি অ্যাটম, তার নামের সম্মান সূচক বা তার আবিষ্কারের সম্মান প্রদর্শন করতে গিয়ে তিনি এই যে তিনি আবিষ্কার করছেন বা তার গবেষণার ফলে যে এই যে পরমাণুটা পাইছেন, তার নাম দিয়ে দিচ্ছেন তিনি কি, নাম দিয়ে দিচ্ছেন অ্যাটম। এভাবে আসছে। এখন অ্যাটমরে ভাঙলে অর্থাৎ পরমাণুরে ভাঙলে আরো কিছু পাওয়া যায়, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এখন প্রথমে তোমাদের বইয়ের মধ্যে যে টপিকটা আসছে সেটা হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কি, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা কি বলবো, মৌলিক পদার্থ। সংক্ষেপে যারে ভাঙলে সেটা ছাড়া অন্য কিছু পাবা না, সেটাই কি, মৌলিক পদার্থ। এখন এই যে মৌলিক পদার্থ, এটার উদাহরণ কি হইতে পারে ভাইয়া? আমি যদি অক্সিজেন অণু দেখি, দেখো অক্সিজেন, এটারে যদি আমি ভাঙি কি পাবো ভাইয়া? এটারে ভাঙলে আমি তো অক্সিজেনে পাচ্ছি না, নাকি অন্য কিছু পাইতেছি? অন্য কিছু তো পাচ্ছি না। তারপরে তুমি যদি হাইড্রোজেনের ভাঙো তাহলে কি পাবা? হাইড্রোজেন আর হাইড্রোজেন তো পাবা, দুইটা হাইড্রোজেন একত্রিত হয়ে তো হাইড্রোজেন অণু গঠন হচ্ছে, তাই না? H2 হয়েছে, দুইটা হাইড্রোজেন একত্রিত হয়ে। তো এটাকে ভাঙলে আমরা এটা ছাড়া কি আর অন্য কিছু পাই? পাই না। তাহলে যাকে ভাঙলে সেটা ছাড়া অন্য কিছু পাবো না, সেটাই হচ্ছে আবার কি, সেটাই হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। মূলকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায় না, এটাই হচ্ছে আমাদের কি পদার্থ, মৌলিক পদার্থ। এখন আসো এই যে পরমাণু, দেখো আমি যখন পানিরে ভাঙছি, আমি যখন হাইড্রোজেনে ভাঙছি তখন হাইড্রোজেন পাইছি, হাইড্রোজেন পাইছি, এগুলো কি ভাইয়া? এটা হচ্ছে পরমাণু। এখন তাইলে পরমাণু আমরা কিভাবে বলতে পারি, পরমাণু কাকে বলে? ইজিলি বলতে পারবা, যেহেতু এটারে ভাঙছি পরমাণু পাইছি, এটা কি ধরনের পদার্থ, মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থের ভাঙছি না, কি পাইছি আমি, পরমাণু পাইছি। তাহলে আমরা বলতে পারি না মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে, পরমাণু বলে।
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? পরমাণু বলে। দেখছো, অক্সিজেনটা ভাঙছো, অক্সিজেন পাইছো, এই যে এগুলা পাইছো এগুলো কি আসলে? এগুলো হচ্ছে পরমাণু। তাহলে দুইটা পরমাণু একত্রিত হয়ে যে এখানে অক্সিজেনটা হয়েছে, যেটা আমাদের প্রকৃতিতে থাকে, এই জিনিসটা হয়েছে। তো এই জিনিসটা কিভাবে হয়েছে? এই জিনিসটা দুইটা পরমাণু একত্রিত হয়েছে। দেখো, এটারে ভাঙলে আমি এটা পাইতেছি, কিছু পাচ্ছি না, আবার এটারে যুক্ত করলে এটা হইতেছে। তাহলে এই জিনিসগুলো যদি হয় পরমাণু, এটা একটা মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা না এগুলা? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলবো? পরমাণু বলবো। দেখছো কি ইজিলি আমরা বুঝতেছি। যাই হোক, এখন আসো যৌগিক পদার্থ বা মৌলিক কি? যেটারে ভাঙলে সেটা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। তাহলে যৌগিক হইছে, যুক্ত হইছে অনেকগুলা। তাইলে আমরা এখান থেকে বলতে পারি না যে পদার্থকে ভাঙলে বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ বলবো, সরি যৌগিক পদার্থ বলবো। দুইয়ের অধিক মৌল পাইছো তুমি, একটা পাও নাই, যেটা আমরা এতক্ষণ বলছিলাম যে যেটারে ভাঙলে ওইটা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, সেটাকে আমরা কি বলতেছিলাম? মৌলিক পদার্থ। এখন যদি পাওয়া যায়, দুইয়ের অধিক পাওয়া যায়, তাহলে সেটা কি? সেটা তার মৌলিক থাকতেছে না, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। উদাহরণ কি হইতে পারে ভাইয়া? দেখো এখানে পানি। এখন এই পানির যদি ভাঙো, তুমি কি পাচ্ছ ভাইয়া? হাইড্রোজেন আর অক্সিজেন পাচ্ছ না ভাইয়া? দেখো, পানির যখন তুমি ভাঙবা কি হবে? হাইড্রোজেন আর অক্সিজেন পাবা। এখন তুমি দেখো, যখন ভাঙছো মৌলিকের ক্ষেত্রে কি হয়েছে? শুধু ওইটাই পাইছো, অন্য কিছু আর পাও নাই। কিন্তু এখানে যখন আইসা ভাঙছো, কি পাইছো? হাইড্রোজেন পাইছো, অক্সিজেন পাইছো, দুইটা মৌল পাইছো না? যেহেতু দুইটা মৌল পাইছো, তাহলে এটা কি ধরনের পদার্থ? যৌগিক পদার্থ। তাহলে আমরা আরো সহজে যদি মনে রাখতে চাই, যুক্ত হয়ে যে পদার্থটা গঠন হয়, একা একা কি কেউ যুক্ত হইতে পারে? হ্যাঁ, হইতে পারে না। তো তাইলে যুক্ত হয়, যুক্ত হওয়ার জন্য তো দুই বা তার বেশি লাগে। হ্যাঁ, তো দুই বা তার বেশি মৌল একত্রে যুক্ত হয়ে কি গঠন করে? যৌগিক পদার্থ গঠন করে। এখন আসো, আমাদের পরমাণু তো পড়া শেষ, এখন আসো অণু। অণু কাকে বলে? একাধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে তাদেরকে কি বলে? তাদেরকে অণু বলে। এই যে বন্ধনটা হইতেছে না, এই দেখো এখানে হাইড্রোজেন আর এখানে, সরি, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, তারা পরস্পরের সাথে যুক্ত হইছে না? এই যে তাদের মধ্যে যুক্ত হয়েছে যে বন্ধনটা, সেটা হচ্ছে কি? রাসায়নিক বন্ধন। বন্ধন মানে কি ভাইয়া? বন্ধন মানে হচ্ছে একজনের সাথে একজনের যুক্ত হওয়া না। অনেক ধরনের বন্ধন হয়। ধরো তোমার যে ধরো তোমার কোনো কাজিনের সাথে তোমার যুক্ত হয়েছে, যুক্ত মানে এই যে তোমার সাথে তার সম্পর্কটা, বন্ধনটা, এটা কি? এটার নাম আছে না? মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, অনেক এটার একটা নাম আছে না? আছে তো। তাহলে সেম ভাবে একটা মৌলের সাথে যখন যুক্ত হবে, বা একটা পরমাণু একটা পরমাণুর সাথে যখন যুক্ত হবে, এখানে যে বন্ধনটা কাজ করে, সেই বন্ধনটার নামে আমরা বলি রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধনে কিন্তু আবার অনেক প্রকার হইতে পারে। আমি যে বললাম না কাজিন, হ্যাঁ, কাজিনের মধ্যে কি আছে? মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, আরো কত ভাই আছে। তাহলে এরা সবগুলোর আমি একসাথে বলি কি? কাজিন। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এদেরকে যখন আমি আলাদা ভাঙি, তখন মামাতো, চাচাতো, খালাতো ভাই আসে। সেম ভাবে এই যে যত ধরনের বন্ধন এখানে দেখবা, রসায়নে যত ধরনের বন্ধন দেখবা, সবগুলাই কিন্তু রাসায়নিক বন্ধন। এরপরে এদেরকে যখন আমরা পরবর্তী অধ্যায়ে যাব, দেখবো যে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, আরো দাতব বন্ধন, আরো অনেক ধরনের বন্ধন আমরা দেখতে পাবো। তো ওইটা হচ্ছে পরে। আগে এই যে বন্ধন, এই সবগুলো একত্রে কি বলি? রাসায়নিক বন্ধন। তাহলে তার জন্যই বলছি যে একাধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অণু। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্রতীক। প্রতীক জিনিসটা কি? নরমালি আসলে তুমি প্রতীক বলতে কি বুঝো? সহজে কোনো কিছু চিনার সিস্টেমটাই তো প্রতীক, তাই না? কোনো চিহ্ন বা এরকম জাতীয় কিছু। তো প্রতীক দ্বারা যখন আমরা প্রতীকের কথা বলি, আমাদের মাথায় কি আসে? ধরো নৌকা চলে আসছে, তোমার সামনে যদি আমি এখন নৌকার একটা চিত্র আনি, তুমি কি বলবা? তুমি এই বেটা নির্ঘাত আওয়ামী লীগ। ধানের শীষ নিয়ে আসলাম, বিএনপি। আর যদি তোমার সামনে দাঁড়িপাল্লা নিয়ে আসি, তখন তুমি বলবা জামা। প্রতীক বলতে তো আমরা এটাই বুঝি, তাই না? তো আমাদের এই যে আমরা এতক্ষণ পরমাণু শিখলাম, অণু শিখলাম, যে হাইড্রোজেন বললাম, এদের তো একটা বিশাল নাম আছে। দেখো এখানে হাইড্রোজেনটা খুব বড় ভাবে দেওয়া আছে। এখন আমি যখন এটারে আমি লিখবো, কোনো সংকেত লিখতে যাব, ধরো আমি পানি লিখতেছি, ওখানে দুইটা হাইড্রোজেন আছে। আমি যদি হাইড্রোজেন আর অক্সিজেন পুরোটা লিখতে যাই, তাহলে অনেক বড় একটা জায়গার দরকার হয়। আচ্ছা, এই পর্যন্ত না আমি মানতে পারলাম যে না, অনেক বড় জায়গায় এতটুকুর মতো জায়গা যাবে, আমি লিখলাম। কিন্তু যখন আমি একটা জৈব যৌগ লিখতে যাব, যেটা শিকল এত বড়,
তখন আমি কি করব? তখন যদি আমি পুরাটা লিখতে যাই তাহলে কোনো মানে কি একটা অবস্থা হবে তুমি বুঝতে পারতেছো, কত বড় নাম হবে। এই যে সমস্যাটা আসে বা এই সমস্যাগুলো কিভাবে দূর করা যায়, এটার জন্যই বিজ্ঞানীরা কি করছে, এই যে মৌলসমূহ আছে তাদের একটা প্রতীক বের করছে। এখন তারা তো আর ভাই বাঙালি না যে নৌকা, দাঁড়িপাল্লা, ধানের শেষ বা শাপলা কলির মতো এই সকল জিনিস দিয়ে প্রতীক বুঝাবে। তখন তারা কি করছে, এই যে আমাদের মৌলসমূহ আছে তাদের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষর নিয়ে অথবা প্রথম অক্ষরের সাথে আলাদা আরেকটা অক্ষর যুক্ত করে প্রতীক তৈরি করছে। তো প্রতীক কাকে বলে? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলি আমরা? প্রতীক বলি। যেমন এখানে আমি দিয়ে রাখছি হাইড্রোজেন। হাইড্রোজেন এখানে ইংলিশ নাম, এটার প্রথম অক্ষর এইচ, তার জন্য আমি এইচ দেখলে বুঝবো কি? হাইড্রোজেন। হিলিয়ামের ক্ষেত্রে ভাইয়া কি হয়? ওইটার প্রথম অক্ষর তো এইচ, তাই না? হিলিয়ামের ক্ষেত্রে তখন কি আমি এইচ এ রাখলে হবে? প্রথম অক্ষর রাখলে তো তখন আর হবে না। কেন হবে না? এটাও হাইড্রোজেন, ওইটাও হিলিয়াম। এখন কোনটা হিলিয়াম কোনটা হাইড্রোজেন এটা আমি কিভাবে বুঝবো? তার জন্য তারা করছে কি, তার পরবর্তী অক্ষর কি আসে। তো হিলিয়াম লিখতে পরবর্তী অক্ষর ই আসে, তার জন্য তার পরবর্তী অক্ষর দিয়ে আমরা কি করে দিছি, এটার নামকরণ করছি। আবার এখানে যেমন দেখা কার্বন দেওয়া আছে, তো কার্বনের প্রথম অক্ষর কি ভাইয়া? কার্বনের প্রথম অক্ষর সি না, তার জন্য আমি কার্বনের সি দিয়ে দিলাম। পরে ক্লোরিন, তারও তো প্রথম অক্ষর সি, তাই না? তখন কি করছি, তার পরবর্তী একটা অক্ষর নিয়ে নিছে, এখানে এল নিয়ে নিছে। তবে মনে রাখবা যে তোমার প্রতীকের প্রথম অক্ষর অলওয়েজ কি হয়? ক্যাপিটাল লেটার হয়। প্রতীকের প্রথম অক্ষর অলওয়েজ কি লেটার হয়? ক্যাপিটাল লেটার হয়। তাহলে সিটা বড় হাতের, এখানে ক্লোরিন সিএল, সিটা বড় হাতের, তার পরবর্তী যে সকল অক্ষর আসবে সবগুলো কি হবে? ছোট হাতের হবে। এটা তোমার ল্যাটিন হোক আর ইংরেজি হোক দুইটার ক্ষেত্রে সেম সিস্টেম। তারপরে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ক্ষেত্রেও আমরা কি করছি, সি তো নিতে পারবো না, কারণ সি নিলে কি হইতো, কার্বনের সাথে এটার আইডেন্টিটি নিয়ে ঝামেলা লেগে যেত, যে কার্বন বলতো আমিও সি ও সি, তাহলে তুমি কোথায় বুঝবা যে ধরো আমি লিখে রাখলাম একটা বোতলের গায়ে সি দিয়ে রাখলাম, কার্বন লিখে রাখলাম, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম, আরেকটা হইলো ক্লোরিন, সবগুলোর গায়ে সি দিয়ে রাখলাম, এখন কোনটা যে কার্বনের বোতল, কোনটা যে ক্যালসিয়ামের বোতল, কোনটা যে ক্লোরিনের বোতল, তুমি কি বুঝবা? তখন বুঝবা না। তখন কি করবা, একটার সাথে একটা দিয়ে উল্টাপাল্টা রিয়াকশন করে ফেলবা। তখন দেখবা যে রিয়াকশন করতে গিয়ে তোমার হয় ল্যাব নাই, নাহলে তুমি যদি যে কলেজটাতে পড়ো ওই কলেজটাই নাই, মানে বিস্ফোরণ হয়ে গেছে, এরকমটা হবে আর কি। তার জন্য কি করছে, তার পরবর্তী অক্ষর নিয়ে আসছে ক্যালসিয়ামের পরবর্তী অক্ষর সি এ, তার জন্য ক্যালসিয়াম সি এ। এখন আসো এই যৌগটার নাম, এই মৌলটার নাম কি? এই মৌলটার নাম হচ্ছে যে তোমার ভাইয়া কি? সোডিয়াম। কিন্তু ভাইয়া সোডিয়ামের সাথে এন এর কোনো তো সম্পর্ক নাই, সোডিয়াম লিখতে তো এস হয়, তাইলে এখানে এন এ কেমনে হয়েছে? এই নামকরণটা করা হয়েছে ল্যাটিন নাম থেকে। আমি আগেই বলে রাখছিলাম যে ইংরেজি বা ল্যাটিন নাম, ইংরেজি নাম থেকেও হইতে পারে, ল্যাটিন নাম থেকেও হইতে পারে। তাহলে এই যে সোডিয়াম নামকরণ করা হয়েছে কোথা থেকে আসছে? এগুলা ল্যাটিন থেকে আসছে। কোথা থেকে? ল্যাটিন, ল্যাটিন নাম থেকে আসছে। তাহলে ল্যাটিন নাম থেকে যেগুলো আসছে সেগুলা ল্যাটিন নামের প্রথম অক্ষর নিয়ে আসছে। হ্যাঁ, এখন ল্যাটিন নামের প্রথম অক্ষর কি? Na, মানে ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়ামের প্রথম অক্ষর Na, তার জন্য সোডিয়াম নামকরণ করা হয়েছে Na দিয়ে। তারপর এখানে কি? Cu, কপার, কপারের নামকরণ করা হয়েছে তার ল্যাটিন নাম কপার থেকে। তারপরে গোল্ড, ইংলিশ নাম হইলে কি হইতো? জি হইতো, কিন্তু এটা নামকরণ করা হয়েছে তার ল্যাটিন নাম থেকে। গোল্ডের ল্যাটিন নাম কি? অরাম, তার জন্য এখানে au আসছে। বুঝতে পারছো? তাহলে আমরা প্রতীক জিনিসটা কি? প্রতীক জিনিসটা হচ্ছে ইংরেজি অথবা ল্যাটিন নামের প্রথম অক্ষর বা তার সাথে পরবর্তী কোনো অক্ষর যুক্ত করে মৌলের প্রতীক তৈরি করা হয়। আর প্রতীক কাকে বলে এটা তো লিখিয়ে রাখছি। এখন আসো সংকেত জিনিসটা কি? আমি যে একটু আগে বললাম যে পানির সংকেত, এই সংকেত জিনিসটা কি? সংকেত জিনিসটা হচ্ছে যে মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলবো? সংকেত বলবো। আমরা কি বলবো? সংকেত বলবো। একটু আগে যে আমরা পানি দেখলাম একটা যৌগিক পদার্থ, এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটা হচ্ছে সংকেত। তাহলে মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপ, এখানে কি আছে? পানি আছে। তো এটার যদি আমরা বলি ওয়াটার, এটা সংক্ষিপ্ত রূপটা কি? সংক্ষিপ্ত রূপটা হচ্ছে H2O, যেখানে দুইটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। আবার যদি আমি লিখি এখানে অক্সিজেন, অক্সিজেন প্রকৃতিতে O2 আকারে থাকে। এখন এই অক্সিজেন কি একটা মৌলিক পদার্থ না? কারণ এটাকে ভাঙলে তো তুমি অক্সিজেন ছাড়া কিছু পাবা না।
তো এই যে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপ বলো, যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপ বলো, এই পদার্থগুলোর সংক্ষিপ্ত রূপটাকেই আমরা কি বলবো? সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো সংকেত। সংকেত মানে সংক্ষিপ্ত রূপ, শতে সংকেত, সংকেত শতে সংক্ষিপ্ত রূপ। তাহলে সংক্ষিপ্ত রূপকে আমরা সংকেত বলবো। আর প্রতীক কিভাবে বলবো? প্রতীক জিনিসটা হচ্ছে যে প্রথম অক্ষর থেকে আসে। তাহলে আমরা সংকেত, সংকেত শতে সংকেত শতে কি সংক্ষিপ্ত রূপ। তাহলে শতে সংকেত শতে সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলবো? সংকেত বলবো। এইভাবে মিলে পড়ার চেষ্টা করবে, এমনি মনে থাকবে তোমার। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পরমাণুর ভেতরের কণিকা, অর্থাৎ পরমাণুর ভেতরে কি থাকে। এতক্ষণ তো আমরা পড়ে আসছি যে পদার্থ কণা দ্বারা গঠিত, এই কণা অবিভাজ্য কিছু একটা দ্বারা গঠিত, যেটার নাম আমরা পরমাণু নামকরণ করছি। এই যে পরমাণুটা, এটাকে ভাঙলে আমরা কি পাবো? তো নরমালি আমরা পরমাণুকে যদি ভাঙি আমরা তিন ধরনের কণা পাই। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। এখানে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে শুধুমাত্র স্থায়ী মূল কণিকা সমূহ। তো স্থায়ী মূল কণিকা কারা? স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এরা কণা হচ্ছে স্থায়ী কণিকা, মূল কণিকা। এরা হচ্ছে স্থায়ী মূল কণিকা। এরা কি? স্থায়ী স্থায়ী মূল কণিকা। তো এই যে স্থায়ী মূল কণিকা, তাহলে স্থায়ী মূল কণিকা কারা? তারা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এখন পরমাণু আসলে দেখতে কেমন আমি একটা চিত্র এঁকে দেখাই। পরমাণুটা নরমালি এরকম দেখতে। তো এখানে এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে কি কেন্দ্র, এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র, যেটাকে আমরা নিউক্লিয়াস বলি। এই যে কেন্দ্র, আমরা এখানে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন দেখতেছি। এই যে ইলেকট্রনটা, ইলেকট্রনটা এই কক্ষপথে কি করতে থাকে? ইলেকট্রনটা কক্ষপথে ঘুরতে থাকে। ইলেকট্রনটা কি করে? কক্ষপথে ঘুরতে থাকে। কেমন করে ঘুরতে থাকে? সৌরজগতের গ্রহসমূহ যেমন করে ঘুরে, মনে রাখো যে এমন করে ঘুরে। এটার মধ্যে অনেক মতবিরোধ আছে, যেটা আমরা পরে দেখবো। কিন্তু এখন আপাতত তুমি মনে রাখো বা বোঝার জন্য একটু ট্রাই করো যে সৌরজগতের গ্রহসমূহ যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, পরমাণুতে ইলেকট্রন তেমনি ভাবে কেন্দ্রে কিছু একটারে কেন্দ্র করে ঘুরে। ওই যে কেন্দ্রে কিছু একটা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসে কে থাকে? তিন ধরনের কণার মধ্যে কক্ষপথে থাকে ইলেকট্রন, আর যে এখানে নিউক্লিয়াসটা আছে এটার মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। তাহলে কেন্দ্রে কে থাকে? প্রোটন আর নিউট্রন। এই প্রোটন আর নিউট্রনের কেন্দ্র করে ইলেকট্রন সমূহ কি করতে থাকে? কক্ষপথে ঘুরতে থাকে। এদেরকে বলি কক্ষপথ, এটারে বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, একে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ কি করতে থাকে? ঘুরতে থাকে। এখন এই যে ইলেকট্রনটা, ইলেকট্রনটারে আমরা ই দ্বারা প্রকাশ করি। ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি। প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করি, আর নিউট্রনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে প্রকাশ করি, এই জিনিসটাকে আমরা বলি প্রতীক। তাহলে ইলেকট্রনের প্রতীক ই, প্রোটনের প্রতীক পি, আর নিউট্রনের প্রতীক এন। এখন এদের একটা চার্জ আছে। দেখো আমি কক্ষপথে যখন এই জিনিসটা দিয়ে রাখছি ইলেকট্রনটা, আমি কিন্তু ই এর উপরে একটা নেগেটিভ চিহ্ন দিছি, মাইনাস চিহ্ন দিছি। এই মাইনাস চিহ্ন দেওয়ার কারণটা কি? এই যে চার্জটা, এই চার্জটা হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। এই যে, আর এখানে আমরা আগে বলে রাখি চার্জ বা আধান, এই যে ইলেকট্রন, প্রোটন, এগুলো কিন্তু চার্জ যুক্ত। প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। তাহলে তুমি মনে রাখতে পারো কি? পিতে প্রোটন, পিতে পজিটিভ চার্জ। তাহলে একটা একটার বিপরীত, প্রোটন আর ইলেকট্রন একটা একটার বিপরীত। তাহলে এখানে কি? পিতে পজিটিভ, পিতে প্রোটন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ মানে ধনাত্মক চার্জ, প্লাস চার্জ। আর তার বিপরীতকে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কি চার্জ বিশিষ্ট হবে ভাইয়া? এখন তো তুমি ইজিলি বলতে পারবা ইলেকট্রন হবে নেগেটিভ চার্জ বিশিষ্ট, তার জন্য এখানে নেগেটিভ। এখন এই যে চার্জটা আমি বললাম, এই চার্জটার মান কত? এই চার্জটার মান ইলেকট্রনের জন্য হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻⁹ কুলম, 10⁻⁻⁹ কুলম। এই যে আমি পরে যে সি দিয়ে রাখছি, এটা কিন্তু আবার তোমরা একটু আগে পড়ায় আসছে সি মানে কার্বন, এটা পড়তে যাইও না। এটার মানে হচ্ছে কুলম। এই যে চার্জটা, চার্জ সর্বপ্রথম আবিষ্কার করছে বিজ্ঞানী কুলম। তার নাম অনুসারে এটাকে আমরা কুলম বলি। তাহলে ইলেকট্রনের চার্জ কত? -1.60 ইন্টু 10⁻⁻⁹ কুলম। এটা হচ্ছে কিসের চার্জ?
এটা হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ। ইলেকট্রন আর প্রোটন একটা একটার বিপরীত, ইলেকট্রন আর প্রোটন একটা একটার বিপরীত, একটু আগেই বলছি। তাহলে ইলেকট্রন যদি হয় তোমার নেগেটিভ, তাহলে প্রোটন বিপরীত, তাহলে কি হবে? পজিটিভ হবে। তাহলে পি তে পজিটিভ, পি তে প্রোটন, প্রোটনের চার্জ কি পজিটিভ। কিন্তু চার্জ দুটার মান সমান। কেন সমান আমরা পরে যখন আমরা পরমাণুর মডেল সম্পর্কে পড়বো তখন আমরা বিস্তারিত ব্যাখ্যা দিব। এখন কথা হলো তাহলে এটা চার্জ আর এটা চার্জ কি তাহলে সমান, একটা হবে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। আর যে এখানে নিউট্রন, নিউট্রনের কোনো চার্জ নাই, তাহলে চার্জের কথা চিন্তা করলে নিউটনের এন, এন এ নো, নো মানে কোনো চার্জ নাই। তাহলে তোমরা ইজিলি মনে রাখতে পারবা পি তে পজিটিভ, পজিটিভ চার্জ, আর ইলেকট্রন তার বিপরীত নেগেটিভ চার্জ, আর এন মানে নিউট্রন, নিউট্রন নো, কোনো চার্জ নাই এখানে। তাহলে তোমরা ইজিলি চার্জের বিষয়টা মনে রাখতে পারবা। এখন আসো আমরা ভরের বিষয়ে কথা বলি। আমরা তো জানি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলা পরমাণু কেন্দ্রে থাকে, মূল কণিকা। এরা একত্রিত হয়ে পরমাণু হয়, অনেকগুলা পরমাণু একত্রিত হয়ে অণু হয়, অনেকগুলা অণু একত্রিত হয়ে একটা বস্তু গঠন করে। তাহলে কি ওই বস্তুটার ভর আছে না? ওই বস্তুটার যদি ভর থাকে তাহলে কি ভাইয়া অণুগুলার ভর আছে না? হ্যাঁ আছে। তাহলে অণুর ভর থাকলে কি ভাইয়া পরমাণুর ভর আছে না? আছে। তাহলে পরমাণু যদি ভর থাকে তার থেকে নিচে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাদের কি ভর আছে না? আছে, খুবই কম কিন্তু আছে। তো এই কম থাকলেও আছে, এটার মান কত? এটার মান হচ্ছে তোমার এখানে ইলেকট্রনের ভর আমি লিখে রাখছি, এগুলা তোমাদের বোঝার সুবিধার্থে। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এটা গ্রামে প্রকাশ করছে। তাহলে ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। তাহলে প্রোটনের চার্জ কত? প্রোটনের ভর, প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। আর নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। দেখো প্রোটনের চার্জ আর তোমার নিউট্রনের চার্জ কিন্তু প্রায় সমান, প্রায় সমান। এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, এই জিনিসটা মনে রাখো। তাহলে প্রোটনের চার্জের মধ্যে কি 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, আর নিউট্রনের চার্জের ক্ষেত্রে কি হয় 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। দেখছো, এখন আমরা দেখবো যে তোমার আপেক্ষিক ভর। আমরা কি দেখবো? আপেক্ষিক ভর বা হ্যাঁ আপেক্ষিক ভরটাও দেখবো, আপেক্ষিক চার্জটাও দেখবো। আপেক্ষিক জিনিসটা কি? তাহলে আপেক্ষিক চার্জ, আমরা আগে চার্জটা দেখি। আপেক্ষিক জিনিসটা কি আগে সেটা বুঝো। আপেক্ষিকটা হচ্ছে একটার সাথে একটাকে আমরা তুলনা করা। আপেক্ষিক জিনিসটা কি? কারোর সাথে কাউরে তুলনা করা। এখন আমি যদি এটার সাথে এটারে তুলনা করি, ইলেকট্রনের সাথে এদেরকে তুলনা করি, দেখো এটার সাথে যদি এটা তুলনা করি তাহলে কত হয়? এটা -1 হয়ে যায় না? এটা কি সমান, কিন্তু এটা কি পজিটিভ না? আর নিউট্রনে কি কোনো চার্জ আছে? না, তাহলে শূন্য। তাহলে আপেক্ষিকভাবে যখন আমরা একটার সাথে একটাকে তুলনা করব তখন ইলেকট্রনের চার্জ হবে কত? -1, তারপরে প্রোটনের চার্জ হবে +1, আর নিউট্রনের তো চার্জ নাই। এখন আমি যদি আপেক্ষিকভাবে ভর তুলনা করি, এটার দ্বারা আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর যদি আমরা তুলনা করি, দেখো এখন আমি একটার সাথে একটা কম্পেয়ার করলে দেখো এইটা আর এটা কিন্তু সমান। তাহলে এটা এটা আমি এক এক ধরে নিতে পারি, একটার সাথে একটা তুলনা করলে প্রায় সমান। তাহলে এটা এক, এটা এক। কিন্তু ইলেকট্রন কিন্তু ভর তাদের থেকে অনেক বেশি ছোট। তাহলে এত ছোট যে আমরা এটার তুলনা করতে পারি প্রায় জিরোর মতো। তাহলে আপেক্ষিক চার্জ কত? আপেক্ষিক ভর কত ইলেকট্রনের? আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর হচ্ছে 0। তোমরা এই চারটা মনে রাখবা। তোমাকে যদি চার্জের কথা বলা হয়, দেখবা শুধু চার্জের কথা বলছে নাকি আপেক্ষিক চার্জের কথা বলছে। যদি ইলেকট্রনের চার্জের কথা বলা হয় তাহলে হবে 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর যদি তোমাকে বলা হয় যে আপেক্ষিক চার্জ, তখন কিন্তু ভ্যালু এটা হবে না, তখন হবে -1। তাহলে প্রশ্নের মধ্যে দেখবা আপেক্ষিক চার্জ বলছে নাকি চার্জ বলছে। ভরের ক্ষেত্রে দেখবা আপেক্ষিক ভর বলছে নাকি ভর বলছে। শুধু ভর বললে এই জিনিসটা হবে, আর আপেক্ষিক মানে তো তুলনা করা, তখন হবে এই জিনিসটা। আশা করি এই জিনিসটা পড়লে তোমাদের একটা এমসিকিউ কমন আসার তো কথা, একটা এমসিকিউ তো চলে আসে এখান থেকে। তো এটাই হচ্ছে তোমার পরমাণুর ভেতরের কণার কাহিনী। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা কাকে বলে। আমরা একটু আগে প্রোটন নিয়ে পড়ে আসছি না? পরমাণু কেন্দ্রে কি থাকে? প্রোটন থাকে।
এই কেন্দ্রে প্রোটন যতগুলো থাকবে তাদের সংখ্যাকে আমরা বলবো কি পারমাণবিক সংখ্যা। দেখো আমি ডেফিনেশনটা এখানে দিয়ে রাখছি, পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে কি বলি আমরা? পারমাণবিক সংখ্যা বলি। পরমাণু তো দেখতে এরকম কক্ষপথ থাকে, আর এখানে কেন্দ্রে কি থাকে? প্রোটন থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, আর এখানে ইলেকট্রন থাকে। এখন এই যে কেন্দ্র, এখানে যদি আমার 13টা প্রোটন থাকে তাহলে কি হবে? এর পারমাণবিক সংখ্যা কত হবে? 13 হবে। এই কেন্দ্রে যদি 12টা প্রোটন থাকে, 12টা প্রোটন থাকে তাহলে কি হবে? এর পারমাণবিক সংখ্যা 12 হবে। অর্থাৎ কথাটা হচ্ছে যে কেন্দ্রে যতগুলো প্রোটন থাকবে তার পারমাণবিক সংখ্যা তত। এখন আমি যদি বলি যে সোডিয়াম, আমরা তো জানি সহজে যে সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে আমি যদি এখান থেকে তোমাকে প্রশ্ন করি যে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত, তাহলে তুমি বলতে পারবা না? এখানে তো আমরা শিখেছি প্রোটন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা, তাহলে পারমাণবিক সংখ্যা যা প্রোটন সংখ্যা তা। তাহলে এখানে যদি আমি বলি তোমাকে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে সোডিয়ামে কয়টা প্রোটন আছে? এখন তুমি ইজিলি বলে দিতে পারবা কয়টা প্রোটন আছে? 11টা প্রোটন আছে। এখন আমরা দেখব কি সংখ্যা? ভর সংখ্যা। ভর সংখ্যাটা কি? ভর সংখ্যাটা হচ্ছে যে পরমাণুর কেন্দ্রে প্রোটন আর নিউট্রনের সংখ্যাকে আমরা কি বলবো? ভর সংখ্যা বলবো। দেখো এখানে যে আমি পরমাণুটা দিয়ে রাখছি, কেন্দ্রে কে আছে? প্রোটন আর নিউট্রন। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না ভর সংখ্যা সংখ্যা ইকুয়াল পি প্লাস এন। পি মানে প্রোটন সংখ্যা, এন মানে নিউট্রন সংখ্যা। পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকবে আর যতগুলো নিউট্রন থাকবে সবগুলো যোগ করলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ভর সংখ্যা। এখন আমি তোমাকে দেখি যে কিভাবে আমরা, এখন আমরা দেখব যে এই জিনিসগুলোকে কিভাবে প্রকাশ করা হয় একটা পরমাণুর মধ্যে। আমি তোমাকে একটু আগে যে সোডিয়ামের কথা বললাম, সোডিয়ামের কথাটাই আমি বলি। এই সোডিয়াম, এই সোডিয়ামের পা কোনটা দেখো তো ভাইয়া? পা হচ্ছে এইটা না? তো আমরা সব প দিয়ে মনে রাখবো। পতে পারমাণবিক সংখ্যা, পতে প্রোটন, পতে পজিটিভ। তাহলে প্রোটন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা, এটা চার্জ কি? পজিটিভ। এখন এখানে দেখো আমরা এখানেও ওই পটাই ব্যবহার করব। সোডিয়ামের পা কোনটা ভাইয়া? আমি যদি এটারে মাথার দিক ধরি, এটারে নিচের দিক ধরি, তাহলে কি পায়ের দিকে এটা না? তাহলে পায়ের কাছে যে জিনিসটা থাকবে সেটা কি হবে ভাইয়া? পায়ের কাছে যে জিনিসটা থাকবে সেটা হবে তোমার পারমাণবিক সংখ্যা। পায়ের কাছে যে জিনিসটা থাকবে সেটা হবে পারমাণবিক সংখ্যা। মাথায় রাখো, পতে পা, পতে পজিটিভ, পতে প্রোটন, পতে পারমাণবিক, সব কিন্তু পতেই হয়। তাহলে পায়ের কাছে যে জিনিসটা থাকবে সেটা হবে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা সমান প্রোটন সংখ্যা। প্রোটন তাহলে কি হবে? প্রোটন পজিটিভ হবে। এখন আসো, আমরা যদি কোনো একটা ভর বহন করে নিয়ে যাই, তোমাকে আমি একটা বস্তা দিলাম, বললাম যে এটাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাও, তুমি কিসে করে নিবা ভাইয়া? নরমালি ঘাড়ে করে নিবা না? তাহলে এখানে আমি যদি এটারে পা হিসাবে তুলনা করি, বুঝো, তাহলে ঘাড় কোনটা? ভর যে মাথায় নেয় বা ঘাড়ে নেয়, তাহলে এটার মাথা বা ঘাড় কোনটা বলতো? এই জিনিসটা হবে না। তাহলে আমরা ভরটা কোথায় লিখবো? এখানে লিখবো না? সোডিয়ামের ক্ষেত্রে হয় কি তোমার, প্রোটন থাকে কয়টা? প্রোটন থাকে 11টা, আর ইয়া থাকে কয়টা তোমার? নিউট্রন থাকে 12টা, এন থাকে। তাহলে তুমি এখানে আমার থেকে বলো যে এখানে প্রোটন কয়টা আছে ভাইয়া? 11টা আছে। আর নিউট্রন কয়টা আছে ভাইয়া? 12টা। 11 আর 12 যোগ করলে কত হয়? 23 না? তাহলে এটার ভর কত হবে? 23। তাহলে আমরা এখান থেকে বুঝতেছি একটা পরমাণুরে যে আমি প্রকাশ করব, পায়ের কাছে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা। পায়ের কাছে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা, যেটা পায়ের কাছে থাকবে, আর এটা চার্জ কি হবে? পজিটিভ চার্জ হবে। আর যে ঘাড়ের উপরে বা মাথার কাছে যে জিনিসটা থাকবে সেটা কি হবে? ভর সংখ্যা। ভর সংখ্যা কোথা থেকে আসছে? কোন পরমাণু প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলে আমরা কি বলবো? ভর সংখ্যা বলবো। দেখো, ভর সংখ্যা ইকুয়াল পি প্লাস এন। পিতে প্রোটন, এন তে নিউট্রন। আরেকটা কথা বলে রাখি এখানে, এখান থেকে আসো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক
সংখ্যা। এই সংখ্যার সমান কি আমরা একটু আগে পড়ছি, কি সংখ্যা ভাইয়া? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। মনে রাখবা যে স্বাভাবিক অবস্থায়, সবসময় বলতেছি স্বাভাবিক অবস্থায় প্রোটন সংখ্যা সমান কি সংখ্যা থাকে ভাইয়া? ইলেকট্রন সংখ্যা থাকে। ইলেকট্রনকে আমরা ইর উপর একটা মাইনাস দিয়ে প্রকাশ করি। তাহলে পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। কিন্তু এই কথাটা কখন হবে? যখন স্বাভাবিক অবস্থায়। এখনো তো আমরা চার্জে যাই নাই যে পরমাণুতে কিভাবে চার্জের সৃষ্টি হয়। তখন কিন্তু দেখবা যে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার পার্থক্য হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো ভাই স্বাভাবিক অবস্থায় থাকবে না। কিন্তু স্বাভাবিক অবস্থায় কি হবে? পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। এখন যদি আমি তোমাকে সোডিয়ামের এটা দিয়ে দিলাম, এখন বললাম যে এটা দেখে তুমি কি বুঝো ভাইয়া আমাকে বলো তো। এই চিত্রটা মানে এইখানে আমি একটা মৌলের নাম দিয়ে দিলাম, পরমাণুর নাম দিয়ে দিলাম সোডিয়াম, আর এটার কিছু একটা দিয়ে দিলাম। এখন আমি বললাম যে এটা দেখে তুমি কি বুঝো। এখন কি তুমি ভাই এখান থেকে ব্যাখ্যা করতে পারবা না? কিভাবে ব্যাখ্যা করবা? দেখো সোডিয়ামের পায়ের কাছে কি আছে ভাই? পায়ের কাছে কিছু একটা সংখ্যা আছে। তাহলে পতে কি ভাইয়া? পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কত সোডিয়ামের? 11। আচ্ছা 11 তো বুঝলাম। এখন পতে পারমাণবিক সংখ্যা, আবার পারমাণবিক সংখ্যা সমান কি সংখ্যা ভাইয়া? প্রোটন সংখ্যা। তাহলে এখানে বলতে পারবা না প্রোটন সংখ্যা কত? অর্থাৎ সোডিয়ামের কেন্দ্রে প্রোটন কয়টা আছে? 11টা আছে। আবার একটু আগে দেখলাম স্বাভাবিক অবস্থায় প্রোটন সংখ্যা সমান কি সংখ্যা ভাইয়া? ইলেকট্রন সংখ্যা। তাহলে এখান থেকে দেখে বলতেছি যে এটা ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রনও আমার 11টাই আছে। দেখছো, তুমি জাস্ট এটা দেখে বলতেছো যে প্রোটন আছে, ইলেকট্রন আছে। হ্যাঁ, তার কয়টা প্রোটন আছে, কয়টা ইলেকট্রন আছে, পারমাণবিক সংখ্যা কত। এখন যদি এখান থেকে আমি বলি তার চার্জ কি রকম, তাহলে ভাইয়া চার্জ পজিটিভ চার্জ। প্রোটনের চার্জ কি রকম? পজিটিভ। প্রোটন আর ইলেকট্রন পরস্পরের কি ধর্মী? বিপরীত ধর্মী। তাহলে একটা যদি হয় পজিটিভ, আরেকটা কি হবে? নেগেটিভ হবে না? হ্যাঁ, আরেকটা নেগেটিভ হবে। আচ্ছা গেল তো পায়ের কথা। এখন মাথার উপরে কি আছে? ভর আছে। ভর কোথায় বহন করি আমরা? মাথার উপরে বহন করি। তাহলে এখানে ভর দেখে বলো তো এখানে কি বুঝতেছো? এখানে আমি বুঝতেছি এখানে প্রোটন আর নিউট্রন আছে, দুইটারে যোগ করলে কত হয়? 23 হয়। আমি তো একটু আগে পড়ে আসছি এখানে প্রোটন কয়টা আছে? প্রোটন আছে 11টা। তাহলে এখন বলো এখানে তোমার কয়টা আছে? নিউট্রন কয়টা আছে? এখানে চলে আসো। দেখো ঘাড়ের উপরে যেটা আছে সেটা কি ভাইয়া? ঘাড়ের উপরে যেটা আছে সেটা তো হচ্ছে আমার ভর। ভর সমান কত? 23। আর এখানে পি এর জায়গায় কত হবে? 11। জানি নাকি এন, এটারে এখান থেকে এখানে নিয়ে আসো 11। তাহলে কত ভাইয়া? 12 হয় না? দেখছো নিউট্রন কয়টা আছে? নিউট্রন আছে 12টা। এখন তুমি আমাকে দেখে বলো তো এখানে কি বলতে পারবা? এটা দেখলে তো তুমি বলতে পারবা ভাই এখানে আপনি একটা মৌল দিয়ে রাখছেন বা একটা পরমাণু দিয়ে রাখছেন যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, যেটার প্রোটন সংখ্যা হচ্ছে 11, যেটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, যেটার নিউট্রন সংখ্যা হচ্ছে 12, যেটার ভর সংখ্যা হচ্ছে 23। দেখছো, দেখেই তুমি বলতে পারতেছো। এগুলা থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসে। তাহলে এই জিনিসগুলা ছোট ছোট জিনিস, এগুলা যদি মাথায় রাখতে পারো দেখবা যে কোনো এমসিকিউ ইজিলি সলভ করতে পারবা। আর তোমাদের পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে অংশটা সেটা হচ্ছে এমসিকিউ। কোনো কাটাকাটি নাই, হইছে নাম্বার হয়ে গেছে। তোমার ভাইয়া লেখা খারাপ, এমসিকিউ তে তো ভাইয়া তোমার লেখার জন্য নাম্বার কাটতে পারবে না। ওরা তো দেখবে বৃত্ত কোনটা ভরাট করছো, তাই না? তাহলে এমসিকিউ তে যদি তুমি 30-এ 30টা পেয়ে যেতে পারো তাহলে তো ভাইয়া তুমি এ প্লাসের দিকে আগায় যাচ্ছ। এখানে তো রসায়নে 25টা থাকে, 25টাতে যদি 25টা পারো তাহলে তো তুমি এ প্লাসের দিকে আরেকটু দৌড়াই যাইতেছো, তাই না? তো এমসিকিউ গুলা তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও এমসিকিউর দিকে ফোকাস করবা। আর এমসিকিউর দিকে ফোকাস করলে এই জিনিসগুলা, ছোট ছোট জিনিসগুলা মাথায় রাখা লাগবে। এটাই হচ্ছে তোমাদের পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যার কাহিনী। তো আজকের ভিডিওটা আর লম্বা করব না। তোমরা ছোট ছোট ভিডিও দেখবা, যতক্ষণ ভিডিও দেখবা মনোযোগ সহকারে দেখবা, তাহলে দেখবা তোমরা ইজিলি বুঝতেছো। যেতটুকু পড়বা নিজে বই খুলে আবার দেখবা যে আমি কতটুকু বুঝতেছি। তুমি যখন এখানে ভিডিও দেখে গিয়ে তোমার বই খুলে বুঝার চেষ্টা করবা এই যে ভিডিও থেকে কি বুঝছো সেই জিনিসটা, দেখবা সবকিছু তোমার মাথায় ইজিলি ঢুকে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই থাক। আমরা পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের বাকি যে অংশটুকু আছে, অর্থাৎ পরমাণুর মডেল সম্পর্কিত যে জিনিসগুলো আছে সেগুলো সে ভিডিওতে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।